অভিনন্দন সবাইকে। আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে সংবিধানের উপরে। বাংলাদেশের মহান সংবিধান। যদিও অনেকে আজকে বলছিল যে কালকে প্রাইমারির পরীক্ষা, আজকে ক্লাসটা দিয়েন না, তারপরও দিলাম। প্রাইমারি পরীক্ষা দিবেন কেউ? যারা লাইভে আছেন এর মধ্যে প্রাইমারির পরীক্ষা কেউ দিবেন? আচ্ছা, আমরা শুরু করছি বাংলাদেশের মহান সংবিধান নিয়ে আলোচনা। আমরা সবাই লিখব খাতায়, সংবিধান হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আইন। সংবিধান হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আইন। আমরা লিখব সংবিধান হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আইন। এরপরে লিখব বাংলাদেশের সংবিধান। আচ্ছা, বাংলাদেশের সংবিধান পরে লিখি। লেখেন সংবিধান সাধারণত দুই প্রকার। সবাই লিখি সংবিধান সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। সংবিধান দুই প্রকার, একটা লিখিত আর একটা অলিখিত। একটা লিখিত আর একটা অলিখিত। এরপর লিখবেন পরিবর্তনের ভিত্তিতে। তাহলে কি লিখলাম? লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। আর পরিবর্তনের ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে সুপরিবর্তনীয় আর একটা দুষ্পরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয়, পরিবর্তনের ভিত্তিতে দুই প্রকার। লেখেন পরিবর্তনের ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে সুপরিবর্তনীয় আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। লেখেন বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। 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 দেখেন, আমরা আমাদের সংবিধান প্রণয়নের জন্য দুইটি দেশের সংবিধানকে অনুসরণ করেছি। আমরা ভাবিকে ফলো করেছি। আমরা ভাবিকে ফলো করেছি। কাকে? ভাবিকে ফলো করেছি। ভাতে ভারত, বিতে ব্রিটেন। অর্থাৎ আমরা আমাদের সংবিধান রচনার সময় দুইটা দেশের সংবিধানকে আমরা ফলো করেছি। সেটা হচ্ছে ভাবিকে ফলো করেছি, ভারতকে এবং ব্রিটেনকে ফলো করেছি আমরা। ওকে, লেখেন অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি। অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি। এই যে অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন কে? এটা আসতে পারে পরীক্ষায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন। ওকে, এটা হলো 11ই জানুয়ারি 1972 থেকে
11 জানুয়ারি 1972 থেকে 16 ডিসেম্বর 1972 পর্যন্ত। 16 ডিসেম্বর 1972 সাল পর্যন্ত হচ্ছে অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করা হয়। তাহলে এই যে অস্থায়ী সাংবিধানিক আদেশের পর যেটা আমাদের থাকবে, যেটা নিয়ে আমরা কনফিউজড হব, সেটা হচ্ছে গণপরিষদ। গণপরিষদ আদেশ জারি করেন কে? গণপরিষদ আদেশ জারি করেন কে? এইটা আমরা দেখে নিব, যেটা বিচারপতি আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরী। গণপরিষদ আদেশ জারি করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। ওকে, তাহলে এই যে 1970 সালে নির্বাচন পড়াইছি আপনাদেরকে, এই যে গণপরিষদ গঠন, যেটা সাধারণ পরিষদের 169 জন আর প্রাদেশিক পরিষদের 300 জন, এই 469 জন নিয়ে গণপরিষদ গঠন হওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যে 66 জন নানান কারণে বাদ পড়ে, তাহলে 403 জন। তাহলে যদি পরীক্ষায় আসে সদস্য কয়জন, গণপরিষদের সদস্য হচ্ছে তার 403 জন। ওই যে 70 সালের নির্বাচনে সাধারণ পরিষদ নির্বাচন আর প্রাদেশিক পরিষদের নির্বাচন, হ্যাঁ, এই টোটাল 169 এবং 300 এর মধ্য থেকে 66 জন নানান কারণে বাদ যায়। আমরা কেউ মারা যায়, কেউ মিশনে চলে যায়, কেউ পাকিস্তানে চলে যায়, কারো কারো জেল হয়, কেউ আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়, এইভাবে বাদ দেওয়া হয়। তাহলে গণপরিষদ সদস্য হচ্ছে 403 জন। এখানে কিছু কথা আছে যে গণপরিষদের প্রথম সভাপতি, গণপরিষদের প্রথম স্পিকার, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, এইগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, আমরা এগুলো মাথায় রাখবো। যেমন মাওলানা আব্দুর রহমান তর্কবাগীশ, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, রহমান লিখে ফেলছি না, রশিদ, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। গণপরিষদের প্রথম স্পিকার হচ্ছে শাহ আব্দুল হামিদ, প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। আর ডেপুটি স্পিকার হলো মোহাম্মদ উল্লাহ, ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ উল্লাহ। ওকে, এইবার সংবিধান রচনা কমিটিতে আমরা যাব। সংবিধান রচনা কমিটি, আপনারা 4 জন আসছিলেন লাইভে, 2 জন চলে গেছে, 2 জন আছে, বাহ। বেস্টার পর আপনারা যেমন আমার পর বিরক্ত, আমিও আপনাদের পর বিরক্ত, কম না, ঠিক আছে। সংবিধান রচনা কমিটি লেখেন সদস্য, রচনা কমিটির সদস্য হলো 34 জন। আওয়ামী লীগ থেকে ছিল 33, বিরোধী দলীয় 1, বিরোধী দলীয় 1। ওকে, এই হলো 34 জন। তাহলে বিরোধী দলীয় 1 কে, এটা ছিল সুরঞ্জিত সেনগুপ্ত, উনি ছিলেন ন্যাপ প্রধান, ন্যাশনাল আওয়ামী পার্টি প্রধান, ন্যাপ প্রধান ছিলেন উনি, হ্যাঁ, বিরোধী দলীয় একমাত্র। আর একমাত্র নারী সদস্য লেখেন বেগম রাজিয়া বানু,
বেগম রাজিয়া বানু। একমাত্র নারী সদস্য হচ্ছে বেগম রাজিয়া বানু। আর এই যে রচনা কমিটির যিনি হচ্ছেন প্রধান, কমিটির প্রধান ডক্টর কামাল হোসেন। কমিটির প্রধান হচ্ছে ডক্টর কামাল হোসেন। এই গেল হচ্ছে আমাদের কয়েকটা ধাপ যে আমরা সংবিধানের শুরুটা করেছিলাম। এরপরে আমরা অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি নিয়ে কথা বলছি, আমরা গণপরিষদ নিয়ে কথা বলছি, সংবিধান রচনা কমিটি নিয়ে কথা বলছি। এখন যেটা বলতে হবে সেটা হলো সংবিধানের 4টা তারিখ আছে, যে তারিখ 4টা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পাশাপাশি আমরা এখানে আরো কিছু তথ্য লিখে রাখি যে সংবিধানের লেখেন হস্তলিখিত সংবিধানের রূপকার লেখেন এগুলো ইনফরমেশন। হ্যাঁ, এই ইনফরমেশন আপনাকে পড়তেই হবে। হস্তলেখক, হস্তলেখা সংবিধানের রূপকার আব্দুর রউফ। অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। আর এর সহযোগী ছিলেন শিল্পী হাশেম খান। হাশেম খান ওই যে অঙ্গসজ্জায় সহযোগিতা করেন, হ্যাঁ, শিল্পী হাশেম খান। শিল্পী হাশেম খান এই সংবিধানের অঙ্গসজ্জা করেন। অঙ্গসজ্জা করেন জয়নুল আবেদিন, সহযোগিতা করেন শিল্পী হাশেম খান। ওকে, আমরা যদি একটু, আমি সংবিধানটা খুঁজতেছি, হস্তলিখিত সংবিধানটা আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, পেয়েছি। আপনারা যদি হস্তলিখিত সংবিধান দেখতে চান দেখতে পারেন। এই হচ্ছে হস্তলিখিত সংবিধান। এই যে হাতের লেখাটা দেখেন একটু। হ্যাঁ, এই যে হস্তলিখিত সংবিধান, ঠিক আছে, এটা হচ্ছে হস্তলিখিত সংবিধান। দেখেন কত নিখুঁত হাতের লেখা, মনে হয় টাইপ করেছে। হস্তলিখিত, এটাই মূল সংবিধান। আমার হাতে যেটা যেটা হস্তলিখিত আর কি, মূল সংবিধান। এই যে একদম দেখছেন, একদম হস্তলিখিত সংবিধান দেখালাম আজকে আপনাদেরকে। এই যে নিচ দিয়ে যে ডিজাইনটা দেখতেছেন, নকশাটা দেখতেছেন, এইটা হলো অঙ্গসজ্জা। এটা জয়নুল আবেদিন করেন এবং শিল্পী হাশেম খান তাকে সহযোগিতা করেন। ওকে, তাহলে আমরা সংবিধান রচনা কমিটি সহ এই তথ্যগুলো দেখে নিলাম। এই পর্যায়ে আমরা 4টা তারিখ মুখস্থ করব সংবিধানের, যে 4টা তারিখ থেকে প্রায় প্রশ্ন আসে এবং 4টা তারিখ ইম্পর্টেন্ট। সেটা হলো দেখবেন আমরা সবাই একরকম না। কেউ যারা রাজনীতি করে অনেকেই একটু উগ্র টাইপের হয়, সে ওসি কেউ গিয়ে তুই তোকারি করে, বলে ওসি নো দে দে। কি বলছে? ওসিরে গিয়ে বলছে আমারে 12, 4, 14, 16 টাকা দে। 12, 4, 14, 16 টাকা দে, ওসি নো দে দে। তো এখানে এসে আমরা লিখতে পারি যে এই কাজটা করছে উগ্র শাখা। ওই যে শাখা চৌধুরী ছিল চট্টগ্রামের, সে অনেক উগ্র ছিল, উগ্র শাখা। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে 1972 সাল। এই যে 12 ওসি অক্টোবর উত্থাপন, তাহলে 12ই অক্টোবর সংবিধান উত্থাপন হয়। 4 নভেম্বর গৃহীত হয়। 14ই ডিসেম্বর এটা স্বাক্ষরিত হয়। 16ই ডিসেম্বর এটা কার্যকর হয়। 16ই ডিসেম্বর কার্যকর হয়।
তাহলে দেখেন আমরা মোটামুটি ভাবে এখানে কিন্তু দেখতে পেলাম 12ই অক্টোবর উত্থাপন, 4 নভেম্বর গৃহীত, 14ই ডিসেম্বর স্বাক্ষরিত আর 16ই ডিসেম্বর কার্যকর হয়। এই হলো সংবিধানের 4টা তারিখ। এর মধ্যে 4 নভেম্বর এইটা বাংলা তারিখটা পরীক্ষায় আসে। 18ই কার্তিক 1379 বঙ্গাব্দ, 18ই কার্তিক 1379 বঙ্গাব্দ। এই 4 নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। এইটাই হচ্ছে আমাদের সংবিধান দিবস। প্রত্যেকটা দেশের সংবিধান দিবস আছে, আমাদেরও আছে। তাহলে দেখেন এই যে বোর্ডে যা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। এই জায়গাটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এই জায়গাটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, ঠিক আছে? তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সংবিধানের তারিখগুলো কিন্তু আমরা দেখে ফেলেছি, তারিখগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এখন সংবিধানের যে জায়গাটা যাব সেটা হচ্ছে সংখ্যার যে ধারাবাহিকতা, সংবিধানের অনুচ্ছেদ কয়টা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো, সেই জায়গাগুলোতে আমরা যাব। আপনাদের লেখা হইলে একটু ডান লেখেন, আমি আশা করি লেখা হয়েছে, যেহেতু উপস্থিতি কম, রেসপন্সও কম। দেখেন সংবিধানের প্রস্তাবনা একটি, খণ্ড 11টি, অনুচ্ছেদ 153টি, অনুচ্ছেদ 153টি। এই খণ্ড বা এটাকে ভাগও বলা হয়, ভাগও বলা যায়। হ্যাঁ, তারপরে আমরা যদি দেখি যে সংবিধানের বৈশিষ্ট্য 12টি, সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে 12টি। আর সংবিধান এই পর্যন্ত সংশোধন হয়েছে 17 বার। এবার আসেন সংবিধানের মূলনীতি 4টি। আবার মূলনীতি আমাদেরকে জানতে হবে কি কি। দেখবেন অনেক সময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলে তুই একটা গাধা, হ্যাঁ, বলে তুই একটা জাস্ট গাধা। তো জাস্টে ওর উচ্চারণ করতে পারে না, ও বলে জাস গাধা, জাস গাধা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মীয় নিরপেক্ষতা। এই 4টা হচ্ছে সংবিধানের মূলনীতি, 4টা সংবিধানের মূল নীতি। তাহলে দেখেন আমরা যদি দেখি তফসিল, অর্থাৎ এটা হলো বর্তমান তফসিল। বর্তমান তফসিল হলো 7টি। বর্তমান তফসিল কয়টা? 7টি, যদিও প্রতিষ্ঠাকালীন তফসিল ছিল 4টা। এর মধ্যে 5, 6, 7 এই 3টে বেশি ইম্পর্টেন্ট। 5, 6, 7। 5 নম্বরে কি? 7ই মার্চের ভাষণ। 6 কি? 6 হচ্ছে 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা। আর 7ম তফসিল কি? মুজিবনগর সরকার প্রতিষ্ঠা বা গঠন। মুজিবনগর সরকার অপেক্ষাকৃত যেটা ইতিহাসে আগে ঘটেছে সেই সিরিয়ালি আমরা তফসিলগুলো লিখে ফেললাম। এখন আগেরগুলো ইম্পর্টেন্ট না, তারপরে 4 নাম্বারটা পড়ে রাখতে পারেন, যেটা হচ্ছে ক্রান্তিকালীন অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি। এই পর্যন্ত জানলে হবে মোটামুটি। আর যদি আপনার কাছে মন চায় যে আপনি তফসিল 1, 2, 3 আরো পড়বেন, এগুলো আরো ডিটেল পড়বেন, রিটেনের মতো করে আপনি পড়তে পারেন। ওই যে আমি যে বই দেখালাম সুন্দর করে রিটেনের মতো দেওয়া আছে, আপনি পড়তে পারেন। ঠিক আছে, ওকে।
তাহলে দেখেন আমরা মোটামুটি এই সংখ্যার যে সংবিধানগুলো আমরা কিন্তু শেষ করেছি। তাহলে আমরা বলেছি যে খণ্ড হচ্ছে 11টা। তাহলে আমরা 11টা খণ্ড একটু দেখবো, একটু লেখা হয়ে গেলে একটু ডান লেখেন, এটুকু লেখা হয়ে গেলে ডান লেখেন। আমরা 11টা খণ্ড একটু লিখবো, আমরা 11টা খণ্ড একটু লিখবো। আগে খণ্ডগুলোর সাথে পরিচিত হই, আমরা খণ্ডগুলোর সাথে পরিচিত হই। দেখেন আমরা যদি খণ্ডগুলোর কথা বলি, যে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, 9-এর ক, 10, 11, এইভাবে 11টা খণ্ড। ঠিক আছে, তো এই যে 11টা খণ্ড, এইটা আবার আমরা একটু খেয়াল করি। আমাদের এই যে 11টা খণ্ড, প্রথম খণ্ডে আছে প্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্র আবার 1 থেকে 7-এর খ পর্যন্ত। প্রজাতন্ত্র হচ্ছে 1 থেকে 7-এর খ পর্যন্ত, অনুচ্ছেদ 1 থেকে 7-এর খ। এরপরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটা 8 থেকে 25, অনুচ্ছেদ 8 থেকে 25। তৃতীয় খণ্ডে আছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার, মৌলিক অধিকার কত থেকে? 26 থেকে 47 মৌলিক অধিকার। এরপরে যদি আমরা সরকার ব্যবস্থা দেখি, যে আইন বিভাগ, বিচার বিভাগ, না আইন বিভাগ, নির্বাহী বিভাগ, এর আরেকটা হলো শাসন বিভাগ, তারপরে হচ্ছে বিচার বিভাগ, তাই না? এরপরে কি থাকবে? এরপরে সপ্তম খণ্ডে গিয়ে পাবো নির্বাচন, অষ্টম খণ্ডে গিয়ে পাবো মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এখানে এসে পাবো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এটা 127 থেকে 132, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 127 থেকে 132। এরপরে 133 থেকে আমরা 141 পাবো বাংলাদেশ কর্ম বিভাগ বা কর্ম কমিশন, বাংলাদেশ কর্ম বিভাগ। 9-এর কয়ে আমরা যেটা পাবো, ও এটা হলো 133 থেকে 141 পর্যন্ত হলো বাংলাদেশ কর্ম বিভাগ। এরপরে আমরা জরুরি বিধান পাবো, জরুরি বিধান পাবো আমরা, এটা 9-এর ক। 9-এর কত লিখছি? জরুরি বিধান। 141-এর ক থেকে 141-এর গ। আর দশম খণ্ডে গিয়ে পাবো সংবিধান সংশোধন, এইটা হলো 142। 11তে গিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিবিধ, যেটা 143 থেকে 153। এই যে দেখেন, আমরা যদি একটা একটা করে কথা বলি, যে প্রজাতন্ত্র অনুচ্ছেদ 1 থেকে 7-এর খ, অর্থাৎ
এই যে প্রজাতন্ত্র রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মানে আমাদের রাষ্ট্রগুলো কিভাবে চলবে, আমাদের এই যে বাংলাদেশ প্রজাতন্ত্র কি, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিভাবে গঠন হলো, প্রজাতন্ত্রের মধ্যে কি থাকবে, বাংলাদেশের নামকরণ, বাংলাদেশের ধর্ম, বাংলাদেশের ভাষা, বাংলাদেশের প্রতীক, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের প্রতিকৃতি, বাংলাদেশের রাজধানী, বাঙালি, তারপরে হচ্ছে নাগরিকত্ব, জনগণের ক্ষমতার কথা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে বলা হয়েছে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। এখানে জাতীয়তাবাদ থাকবে, এখানে সমাজতন্ত্র থাকবে, এখানে গণতন্ত্র থাকবে, এখানে ধর্মনিরপেক্ষতা থাকবে, এখানে মালিকানার নীতি থাকবে, এটা কৃষকের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীর বিধানের কথা বলা হয়েছে, তার অধিকারের কথা বলা হয়েছে, বিচার বিভাগ থেকে পৃথকের কথা বলা হয়েছে, এখানে পররাষ্ট্রনীতির কথা বলা হয়েছে, এটা সংস্কৃতির কথা বলা হয়েছে, উপজাতীয় সংস্কৃতির কথা বলা হয়েছে, পরিবেশের কথা বলা হয়েছে। আর 27 থেকে আমরা যখন 26 থেকে যখন আমরা যাচ্ছি 47 পর্যন্ত, তখন আমরা দেখে নিব যে এই জায়গাটা এসে আমাদের যে জায়গাটা ধাক্কা দিচ্ছে, সেই জায়গাটা হচ্ছে আমাদের মৌলিক অধিকারগুলো কি হবে, কোন মৌলিক অধিকার লঙ্ঘন হইলে আপনি আদালতে যেতে পারবেন, ইত্যাদি ইত্যাদি বিষয় হচ্ছে আমরা দেখতে পাবো আমাদের এই 126 থেকে 126 থেকে 147 পর্যন্ত, শুধু 26 থেকে 47 পর্যন্ত দেখতে পাবো। এরপরে দেখেন চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, এটা হলো আমাদের আইন বিভাগ, মানে আমাদের জাতীয় সংসদ, এটা নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, অর্থাৎ এই নির্বাহী ক্ষমতা বা শাসন বিভাগের ক্ষমতা, যেখানে রাষ্ট্রপতি থেকে গ্রামের চৌকিদার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত এই বিভাগের সদস্য। আমাদের বিচার বিভাগ, অধ্যস্থন আদালত ইত্যাদি। আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের এই যে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সবকিছুর হিসাব রাখে যে দপ্তরটা আমাদের, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান এগুলো। বাংলাদেশ কর্ম বিভাগ, ঠিক আছে, যেটা বিপিএসসি আপনারা পরীক্ষা দিবেন, যেটার আন্ডারে জরুরি বিধান কি হবে, আমাদের সংবিধান সংশোধন কিভাবে হবে, বিবিধ কিভাবে হবে। এর মধ্যে যেগুলো আছে, যেমন মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং পদ। বাংলাদেশ কর্ম বিভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান এবং পদ। এরপরে আসেন নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বৃন্দ, এবং এই নির্বাচন কমিশন হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং ওই ব্যক্তিগুলো হচ্ছে পদ। বিচার বিভাগ অবশ্যই এখানে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান পাবো, এখানে বিচারপতি পাবো, এখানে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ পাবো, এটাও আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান। আইন বিভাগ আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান। ওকে, তাহলে খণ্ডগুলো আমরা জেনে গেলাম। আমরা এখন প্রথম খণ্ডটা দেখব। প্রথম খণ্ড প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র হচ্ছে 1 থেকে 7 খ। দেখেন 1 থেকে 7 খ, এই জিনিসগুলো আসলে ছন্দ দিয়ে আমিও পড়াইতে পারি, ছন্দ টেকনিক দিয়ে পড়ে কোনো লাভ হয় না, এগুলো আসলে বেসিক বুঝতে হয়, যে অনুচ্ছেদগুলো আসলে কি কথাগুলো বলছে। এগুলো বেসিক না বুঝলে পরে প্রশ্নটা যদি ঘুরায় দেয়, আমরা না পারি না উত্তর করতে সঠিকভাবে, এটা আমরা পারি না, বুঝতে পেরেছেন। যেমন আমাদের যদি বলা হয় যে অনুচ্ছেদ 1, এটা কি, যে অনুচ্ছেদ 1, এটা বোঝার ব্যাপার, হ্যাঁ, এটা ছন্দের ব্যাপার না, এটা বোঝার ব্যাপার। অনুচ্ছেদ 1-এ বলা হয়েছে যে প্রজাতন্ত্রের কথা বলা হয়েছে, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমাদের দেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটার ইংরেজি নাম হলো পিপলস রিপাবলিক, দেখেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখন দেখেন এখানে অনেক সময় আমরা দা পিপুল লাগাই দেই, এই দা পিপুল কিন্তু হবে না, দা কিন্তু হবে না, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এইটাই আমাদের অনুচ্ছেদ 1-এ বলছে। অনুচ্ছেদ 2, আমাদের সীমানা নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ আমাদের সীমানা কতটুকু হবে। এই যে পূর্ব পাকিস্তানের যে সীমানা ছিল, এইটাই আমাদের সীমানা, যেটা ভাগ করা হয়েছিল 47-এ,
ভারতের সাথে ভাগ ছিল, যেটা আমরা এই মহান মুক্তিযুদ্ধের সময় যে ভূখণ্ড থেকে আমরা যুদ্ধ করেছি এটাই হচ্ছে আমাদের সীমানা। তাহলে অনুচ্ছেদ 2 আমরা যদি দেখি যে 2 এর ক, এই অনুচ্ছেদ 2 এর কয়ে বলা হয়েছে রাষ্ট্র ধর্মের কথা, অর্থাৎ আমাদের রাষ্ট্র ধর্ম কি হবে? আমাদের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম বা হয়েছে ইসলাম, কিন্তু সকল ধর্মাবলম্বীরা সমান সুযোগ সুবিধা ভোগ করবে। এরপরে যদি আমরা যাই অনুচ্ছেদ 3-এ চলে যাই, তাহলে আমরা দেখব ভাষা। তাহলে আমাদের ভাষা কি? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। এই ভাষা সম্পর্কে বলা হয়েছে, এখানে আসলে ব্যাখ্যা দেওয়ার তেমন কিছু নাই, ভাষার কথা বলা হয়েছে, রাষ্ট্রভাষার কথা বলা হয়েছে। আমরা যদি আমাদের অনুচ্ছেদ 4-এ যাই তাহলে দেখব সঙ্গীত, অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীতের কথা বলা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলার 25 লাইন গানের মধ্যে 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে। 10 লাইন। এর মধ্যে প্রথম 4 চরণ আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানোর কথা বলা হয়েছে। 4 চরণ, এটা আসে পরীক্ষায়, রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় 4 চরণ। এরপরে আমরা যদি সঙ্গীতের পরে এই যে এটা তো 4-এর 4, হ্যাঁ, এটা হলো 3, 4-এর ক নামে একটা অনুচ্ছেদ আছে। 4-এর ক, 4-এর কয়ে বলা হয়েছে আমাদের প্রতিকৃতির কথা। এই প্রতিকৃতি কি? এই প্রতিকৃতি হলো বঙ্গবন্ধুর প্রতিকৃতি, তার প্রতিকৃতি সংরক্ষণ এবং এটাকে টাঙানোর কথা বলা হয়েছে। এটা বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন অফিসে, আদালতে এই বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ করার কথা বলা হয়েছে। এটা হচ্ছে আমাদের 4-এর খ অনুচ্ছেদ মোতাবেক। এরপরে যদি আমরা 4-এর ক এর পরে যদি দেখি যে এই যে এখানে শুধু প্রতিকৃতির কথা বলে নাই, কিন্তু এখানে অনেকগুলো কথা বলা হয়েছে। এখানে প্রতীকের কথা বলা হয়েছে, প্রতিকৃতির কথা বলা হয়েছে, পতাকার কথা বলা হয়েছে। তাহলে আমরা জানি আমাদের জাতীয় পতাকা নিয়ে অলরেডি কথা বলেছি, এটা নিয়ে কথা বলবো না। অর্থাৎ 4-এর কয়ে 3টা জিনিস আছে, পতাকা, প্রতীক আর প্রতিকৃতি। এই 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 কয়টা জায়গা আমাদেরকে ক্লিয়ার হইতে হবে। তাহলে পতাকা, প্রতীক, প্রতিকৃতি, এই 3টা জিনিস আমরা একটু পড়ে ফেলি। পতাকা নিয়ে আমরা জানি, প্রতিকৃতি নিয়ে তো কথা বললাম। প্রতীক হচ্ছে আমাদের প্রতীক কি হবে, আমাদের প্রতীক সম্পর্কে বলা হয়েছে 4-এর কয়ে। তাহলে প্রতীক কি? আমরা জানি যে আমাদের প্রতীক হচ্ছে 2 পাশে ধান শীষ, পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং উপরে পরস্পর সংযুক্ত 3টি পাট পাতা এবং 2 পাশে 2টি করে 4টি তারকা চিহ্ন। এটা কিন্তু আমরা জানি, একদম নেট অ্যান্ড ক্লিন, এই জায়গাটা একদম ক্লিয়ার, এটা করার কিছু নাই। এইখান থেকে আসতে পারে আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? ওই যে পতাকার ডিজাইনারও যে, ওই প্রতীকের ডিজাইনারও সে, অর্থাৎ কামরুল হাসান। তাহলে দেখেন এই জায়গাটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম, পতাকা, প্রতীক এবং প্রতিকৃতি। অনুচ্ছেদ 5-এ গিয়ে কঠিন কিছু নাই। অনুচ্ছেদ 5-এ গিয়ে বলা হয়েছে রাজধানী। 5-এ বলা হয়েছে রাজধানী, অর্থাৎ আমাদের রাজধানী হবে ঢাকা, এই সম্পর্কে বলা হয়েছে। আমরা যদি অনুচ্ছেদ 6-এ যাই, যে নাগরিকত্বর কথা বলা হয়েছে, নাগরিক। আবার 6-এর 2-এ গিয়ে আমাদের কাছে একটু প্যাচ লাগবে, সেটা হলো যে বাঙালি বলা হয়েছে আমাদেরকে। দুটোর মধ্যে পার্থক্য কি? দেখেন, আমরা জাতি হিসেবে বাঙালি, আর আমাদের নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি। অর্থাৎ এই 6 অনুচ্ছেদ অনুযায়ী আমরা বাংলাদেশি বলে বিবেচিত হব, আর 6-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী আমরা আমাদের জাতীয়তা বিবেচনা হবে, জাতীয়তা, অর্থাৎ বাঙালি যে আমাদের জাতীয়তা, এটা বিবেচিত হবে। তো ধরেন একজন ব্রিটিশ বাংলাদেশে থাকে, সে বাংলাদেশি নাগরিক হইতে পারবে, কিন্তু সে কিন্তু বাঙালি হইতে পারবে না, এটা কিন্তু সম্ভব না। তাহলে জন্মসূত্রে আমরা বাঙালি এবং আমরা বাংলাদেশি নাগরিক, এটা 6 এবং 6-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী। যেমন
7 অনুচ্ছেদে কি বলা হয়েছে? 7 অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধান বাতিল কিংবা স্থগিতকরণ ইত্যাদি অপরাধের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। দেখেন 7 অনুচ্ছেদে বলে দিল প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিককে জনগণ, যেটা সংবিধানের প্রাধান্যর কথা বলা হয়েছে। সংবিধানে কাকে প্রাধান্য দেওয়া হয়েছে সেই কথাটা বলা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, এটা নানান পরীক্ষায় আসে। আর যদি আমরা 7 কয়ে যাই তাহলে কি বলা হয়েছে? বলা হয়েছে সংবিধান বাতিল, মানে আপনি যদি সংবিধান বাতিল করেন, আপনি যদি সংবিধান স্থগিত করেন, এইগুলো হচ্ছে ইত্যাদি অপরাধ। সংবিধান বাতিল, স্থগিত, সংবিধান বাতিল, স্থগিত ইত্যাদি অপরাধ। আমরা যদি 7 ক্ষয়ে চলে যাই, যে 7 ক্ষয়ে আমাদের কি বললো? বললো সংবিধানের মৌলিক, দেখেন আমি আজকে সংবিধানটা মনের মতো করে পড়াচ্ছি, কোনো ছন্দ টেকনিক দিয়ে পড়াচ্ছি না, একদম বুঝাই দিচ্ছি। সংবিধানের মৌলিক বিষয়াবলী, মৌলিক বিষয়াবলী সংশোধনের অযোগ্য। সংবিধানের মৌলিক বিষয়াবলী সংবিধানের অযোগ্য, সংশোধনের অযোগ্য। তাহলে আমাদের প্রথম খণ্ড হয়ে গেল, দুমদুম করে প্রথম খণ্ড হয়ে গেল আমাদের। ঠিক আছে, প্রথম খণ্ড কিন্তু আমরা পড়ে ফেলেছি। এই হলো প্রথম খণ্ড আমাদের। বলেন আপনারা কি বুঝতে পেরেছেন? প্রথম খণ্ড কি বুঝতে পেরেছেন? দ্বিতীয় খণ্ড আরো সহজ। দ্বিতীয় খণ্ড হলো এগুলো বুঝবেন, হ্যাঁ, নাইলে কি হবে জানেন? পরীক্ষা হলে ডিগবাজি খাওয়া লাগবে। দেখবেন ঘুরায় পেঁচায় কথাবার্তাগুলো দিচ্ছে, মৌলিক কথাবার্তা তুলে দিচ্ছে, এই ছন্দ টেকনিক দিয়ে পড়ছেন, তারপরে দেখবেন খুব বিপদে পড়ে গেছেন। দ্বিতীয় খণ্ড 8 থেকে 25। 8-এ কি বললো? মূলনীতির কথা বললো। আমি মূলনীতি নিয়ে কথা বলেছি 4টা। 4টার মধ্যে 9-এ বললো জাতীয়তাবাদ, 10-এ বললো সমাজতন্ত্র, 11-তে বললো গণতন্ত্র, 12-তে বললো ধর্মীয় নিরপেক্ষতা। দেখেন 8, 9, 10, 11 ধর্মীয় নিরপেক্ষতা, একদম মুখস্থ টানা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মীয় নিরপেক্ষতা, একদম নেট অ্যান্ড ক্লিন। বুঝতে পেরেছেন? তো এই যে বিষয়গুলো আমরা যেটা দেখলাম, তো সমাজতন্ত্র মানে কি? এমনিতে জাতীয়তাবাদ মানে তো আপনারা বোঝেন, মূলনীতি মানে এখানে মূলনীতির কথা বলা হয়েছে, সেটা আপনারা জানেন। সমাজতন্ত্র এবং শোষণ মুক্ত, অর্থাৎ একটা শোষণ মুক্ত সমাজ আমরা করে তুলবো, একটা শোষণ মুক্ত রাষ্ট্র ব্যবস্থা আমরা করে তুলবো, এই কথাটা বলা হইলো অনুচ্ছেদ 10-এ। গণতন্ত্রের কথা বলা হইলো, যে গণতন্ত্র মানবাধিকার কথা বলা হইলো। অর্থাৎ এইটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মানে গণতন্ত্রের কথা বলা হয়েছে, জনগণের কথা বলা হয়েছে কোথায়? সেটা হচ্ছে 11 অনুচ্ছেদ। দাও সময় দাও। ওকে, তাইলে দেখেন আমরা যদি গণতন্ত্রের পরে দেখি 12 নম্বর ধর্মীয় নিরপেক্ষতার কথা আমরা একটু যদি দেখি, যেখানে ধর্ম নিরপেক্ষতা ও ধর্ম স্বাধীনতার কথা বলা হয়েছে, এগুলো বুঝবেন। 13 নম্বরে বলা হয়েছে মালিকানার নীতির কথা। মালিকানার নীতির কথা বলা হয়েছে 13 অনুচ্ছেদে বলা হয়েছে কি? মালিকানার নীতি। আমাদের মালিকানার নীতির কথা বলা হয়েছে 3 প্রকারের মালিকানার নীতির কথা বলা হয়েছে। আমাদের কয় প্রকারের? 3 প্রকারের মালিকানার নীতির কথা বলা হয়েছে। যেমন 1, 2, 3 কি কি মালিকানার নীতির কথা বলা হয়েছে আমরা একটু দেখি। যেমন রাষ্ট্র মালিকানা, মানে আমাদের সম্পদ কেমন হবে, যেহেতু পুঁজিবাদী সমাজ, আমাদের রাষ্ট্র মালিকানার কথা বলা হয়েছে। এবং এই
রাষ্ট্র মালিকানা হলো 13 ক অনুচ্ছেদ। আমাদের বলা হয়েছে রাষ্ট্র মালিকানার পরে আমাদের বলা হয়েছে সমবায় মালিকানা, এটা হলো 13 খ। আমাদের বলা হয়েছে ব্যক্তি মালিকানা, এইটা বলা হয়েছে 13 গ। তাহলে দেখেন এই যে তিনটা অনুচ্ছেদ, রাষ্ট্র মালিকানা, সমবায় মালিকানা, ব্যক্তি মালিকানা, 13 ক, খ, গ, এইটা হলো আমাদের 13 অনুচ্ছেদ। আমরা যদি 14 অনুচ্ছেদে যাই, অনুচ্ছেদ 14তে চলে যাই, 14 এখানে আমাদের কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে। কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে। 14 অনুচ্ছেদে বলা হয়েছে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা। আর 15 অনুচ্ছেদে বলা হয়েছে যে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করা, অর্থাৎ আমাদের মৌলিক প্রয়োজনগুলো কি কি হবে এইগুলোর ব্যবস্থা করার কথা বলা হয়েছে 15 অনুচ্ছেদে। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, মৌলিক প্রয়োজনের ব্যবস্থার কথা বলা হয়েছে 15 অনুচ্ছেদে। 16 অনুচ্ছেদে বলা হয়েছে গ্রামীণ উন্নয়নের কথা বলা হয়েছে। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের কথা বলা হয়েছে অনুচ্ছেদ 16তে। দেখেন আমরা যদি 17 অনুচ্ছেদের দিকে চলে যাই, আমরা দেখতে পাবো যে এই অনুচ্ছেদে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, দেখেন অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। আমরা যদি 18তে যাই তাহলে জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা বলা হয়েছে। জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা বলা হয়েছে 18 অনুচ্ছেদে। আমরা এখানে কি জনস্বাস্থ্য নৈতিকতার কথা কি বলা হয়েছে, যদি এইটাকে ঘুরাই দেয়, এটা নিয়ে না দিয়ে যদি বলে যে পতিতাবৃত্তি ও জুয়া খেলা নিষিদ্ধ, বললো যে পতিতাবৃত্তি ও জুয়া খেলা নিষিদ্ধ, এটা সংবিধানের কোন অনুচ্ছেদ, তাহলে বুঝবেন পতিতাবৃত্তি ও জুয়া খেলা হচ্ছে জনস্বাস্থ্য ও নৈতিকতার মধ্যেই পড়ে, তাহলে এটা 18 নং অনুচ্ছেদ। আমরা একটু 19 নং অনুচ্ছেদে চলে যাই। 19 নং অনুচ্ছেদে বলা হয়েছে সুযোগের সমতার কথা, অর্থাৎ সবাই সুযোগ সমান সুবিধা ভোগ করবে, এই সুযোগের সমতার কথা বলা হয়েছে 19 নং অনুচ্ছেদে। আমরা যদি 20 নং অনুচ্ছেদে চলে যাই তাইলে অধিকার ও কর্তব্য রূপে কর্ম, অধিকার ও কর্তব্য রূপে কর্মের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 20-এ বলা হয়েছে অধিকার ও কর্তব্য রূপে কর্মের কথা। ওকে, অধিকার ও কর্তব্য রূপে কর্মের কথা বলা হয়েছে। তাহলে আমরা 20-এর পরে 21-এ চলে যাব। অনুচ্ছেদ 21, এগুলো কোনোটা না বুঝলে অবশ্যই নক করবেন, এখনই কমেন্টস করবেন, আমি বোঝাই দিব। 21-এ বলা হয়েছে অনুচ্ছেদ 21-এ বলা হয়েছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, এটা বলা হয়েছে। অনুচ্ছেদ 22-এ বলা হয়েছে যে অনুচ্ছেদ 22 যেটা 2007 সালের 1 নভেম্বর যেটা করা হয়েছে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা বলা হয়েছে। অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা কি করা হয়েছে, এটা 2007 সালের 1 নভেম্বর এটা বলা হয়েছে। ওকে, আমরা যদি 23-এর দিকে যাই, 23 অনুচ্ছেদ, তাইলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জাতীয় সংস্কৃতি, অর্থাৎ আমাদের জাতীয় সংস্কৃতি কি কি হবে। এরপর 24-এ বলা হয়েছে উপজাতিদের সংস্কৃতির সংরক্ষণের কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের
23, হ্যাঁ 23-এর ক, 23-এর পরে হচ্ছে 23-এর ক। 23-এর কয়ে বলা হয়েছে যে আমাদের এই যে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতিসত্তা, এদের সংস্কৃতির, সম্প্রদায়ের সংস্কৃতির কথা বলা হয়েছে, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি বলা হয়েছে। 24 হলো আমাদের জাতীয় স্মৃতি যেগুলো, অর্থাৎ স্মৃতি নিদর্শন, এগুলো সংরক্ষণের কথা বলা হয়েছে। স্মৃতি নিদর্শন এগুলো সংরক্ষণের কথা বলা হয়েছে। 25 নম্বর খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতির কথা বলা হয়েছে। বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতির কথা বলা হয়েছে। সবগুলো কি পিলির জন্য পড়তে হবে? হ্যাঁ, আমি যেগুলো দিচ্ছি এগুলো পিলির জন্য পড়তে হবে, ঠিক আছে। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সংহতির উন্নয়ন, আমাদের মূল কথা হচ্ছে পররাষ্ট্র নীতি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। ওকে, এইটা বলা হয়েছে আমাদের ফ্রেন্ডশিপ টু অল, MALICE, হ্যাঁ, টু নান। ওকে, তাহলে দেখেন এইটা হচ্ছে আমাদের পররাষ্ট্র নীতির মূল কথা। আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। ওকে, দেখেন আমরা তৃতীয় খণ্ডে চলে যাচ্ছি, যদিও তারাবিরের দিন, যাই হোক আমরা তৃতীয় ভাগে চলে যাচ্ছি। তৃতীয় ভাগ যেটা হলো 26 থেকে 47 পর্যন্ত। এখানে সবগুলো গুরুত্বপূর্ণ না, এখানে 27, 28, 29, 31, আচ্ছা 30ও দিয়ে দেই, 36, 41, 44, এই কটা ইম্পর্টেন্ট। আপনারা একটু এই কটা দেখবেন, নাকি আমি পড়াই দেবো এখন বলেন? আপনারা কি দেখবেন না আমি পড়াই দিব? আমরা আবার ওই যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম খণ্ড আবার আমাদের প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? ওইটা হলো আমাদের সরকার ব্যবস্থা, ওইখানে আমাদের অনেক পড়তে হবে, ওইখানে অনেকগুলো জিনিস আমাদেরকে বুঝে পড়তে হবে, ওইখানে প্রবলেম নাই। এইগুলো কি পড়াই দিব আমি, না আপনারা পড়বেন? একটু বলেন তো, পড়তে পারবেন কিনা? নিজেরা হোমওয়ার্ক করতে পারবেন? তাহলে এখন আর আলোচনা করব না। আর যদি না পারেন তাহলে এই খণ্ডটা ধরলে আবার অনেক সময় লাগবে। আবার আমরা নেক্সট ক্লাস, অর্থাৎ নেক্সট ক্লাস তো মেবি কালকে হবে না, কালকে শুক্রবার প্রাইমারি পরীক্ষা আছে। আমরা 24 নংটা কি লিখছেন? 24 নংটা লিখেছি যে আমাদের জাতীয় স্মৃতির কথা বলা হয়েছে। আমাদের যে জাতীয় স্মৃতি, এটা সংরক্ষণের কথা বলা হয়েছে। জাতীয় স্মৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে, বুঝতে পেরেছেন? ওকে, কেউ কোনো কথা বলতেছেন না, তার মানে কি কি বুঝে নিব? দেখেন তৃতীয় খণ্ড, আমরা যদি অনুচ্ছেদ 26-এর কথা বলি, যে মৌলিক মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল। আইন বাতিল, মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল, এইটা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 26 নম্বর অনুচ্ছেদে। 26, যেমন আইনের দৃষ্টিতে সবাই সমান, আইনের দৃষ্টিতে সমতা বা সবাই সমান, এটা বলা হয়েছে 27 নং অনুচ্ছেদে। এই 27, 28 এই দুইটার মধ্যে অনেক পেজ গিয়ে আছে, এই জায়গা থেকে প্রশ্ন আসে। 27, 28 মাথায় রাখবেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা আসে পরীক্ষায়। ধর্মের বৈষম্যর কথা বলা হয়েছে, ধর্মের বৈষম্য। দেখেন আমরা 12তে কিন্তু ধর্ম নিয়ে পড়ছি, আবার 2-এ কিন্তু 3-এ কিন্তু ধর্ম নিয়ে পড়ছি। এইটা হলো ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য, ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য, ধর্ম প্রভৃতির কারণে বৈষম্যর কথা বলা হয়েছে। এইটা অনুচ্ছেদ 28-এ বলা হয়েছে। ধর্মের কারণে, অর্থাৎ
এই 28-এর যে জায়গাটা, এটা হলো 28-এর 1, যদি আবার ডিফাইন করে আসে যে ধর্মের প্রভৃতির কারণে বৈষম্য করা যাবে না, এটা হলো 28-এর 1। তবে এখানে 28-এর 2 একটা কথা আছে, এইটা বেশি ইম্পর্টেন্ট। 28-এর 2টা, সেটা হলো যে রাষ্ট্র গণজীবনে সব স্তরে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। নারী ও পুরুষের সমান অধিকার বলা হয়েছে 28-এর 2। তাহলে 28-এর 1 থেকে 28-এর 2 কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবার আসেন আমরা নিয়োগের সমতার কাছে চলে যাই। আসেন আমরা নিয়োগের সমতার কাছে চলে যাই। অনুচ্ছেদ 29 অর্থাৎ সরকারি নিয়োগের ক্ষেত্রে সমতার কথা বলা হয়েছে, অর্থাৎ সরকারি নিয়োগের ক্ষেত্রে নিয়োগ লাভে সুযোগের সমতা। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, এইটা বলা হয়েছে 29 মানে 29-এ। তবে এই যে কোটা, তাহলে কোটা কোথা থেকে আসলো? এই কোটা পদ্ধতি এইটা বলা হয়েছে 29-এর 3-এ। এইটা বলা হয়েছে 29-এর 3-এ, 29-এর 3-এ বলা হয়েছে, বুঝতে পেরেছেন? এরপরে আসেন এই যে 30, খেতাব নিষিদ্ধ, অর্থাৎ আপনি কোনো বিদেশি খেতাব রাষ্ট্রের অনুমোদন ছাড়া নিতে পারবেন না। রাষ্ট্রের অনুমতি ব্যতীত আপনি কোনো বিদেশি খেতাব গ্রহণ করতে পারবেন না, খেতাব নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ তাদের কাছ থেকে খেতাব, সম্মান, পুরস্কার, ভূষণ এইগুলো আপনি গ্রহণ করার আগে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে, পূর্বেই অনুমোদন লাগবে। 31 নম্বরে বলা হয়েছে যে আইনের আশ্রয় লাভের অধিকার সবার আছে, অর্থাৎ আইনের আশ্রয় লাভ, আইনের আশ্রয় লাভের কথা সবাই বলেছে। যেমন আমরা যদি 36-এর কাছে যাই, এখানে চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে। 36-এ বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা। 41-এ আবার সেই ধর্ম, এখানে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতা। এই যে 12, 28, 41, 3 এগুলো বুঝে পড়েন, ঠিক আছে? 2-এর ক আর কি, 3 না, 2-এর ক। অর্থাৎ এই যে ধর্ম নিয়ে কয়েকটা দেখলাম আমরা, 2-এর ক, 12, 28, 41 এইগুলো একটু বুঝে পড়বেন। হ্যাঁ, এগুলো বুঝে না পড়লে বিপদে পড়বেন, কিন্তু এগুলো একটু বুঝে পড়বেন। 41-এ বললো কি? ধর্মীয় স্বাধীনতার কথা। দেখেন 44 নম্বরটা এর মধ্যে এসে কিন্তু একটা পেজগি বাঁধাইছে, এবং আমরা অনেকেই কিন্তু বুঝিনি যে 44টা আসলে কি। আজকে বুঝে নেন 44-এ কি বলছে। 44-এ বলছে মৌলিক অধিকার বলবৎ করুন, মৌলিক অধিকার বলবৎ করুন। অর্থাৎ যদি পরীক্ষা আসে মৌলিক অধিকার বলবৎ করুন, এটি কোন অনুচ্ছেদে, আপনি উত্তর দিবেন 44 অনুচ্ছেদে। কিন্তু যদি আপনার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তা বলবৎ করার জন্য আপনি কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে মামলা করতে পারবেন? সেইটা হলো 102 অনুচ্ছেদ অনুযায়ী আপনার মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আপনি হাইকোর্টে কি করতে পারবেন? সেখানে রিট করতে পারবেন, হাইকোর্টে রিট করতে পারবেন। কি হলো? হাইকোর্টে রিট করতে পারবেন, বুঝতে পেরেছেন? দেখেন আপনার মৌলিক অধিকার কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে কি হলো রে? ওকে, তাহলে দেখেন মোটামুটি 44 পড়েছি আমরা। এরপরে 45, 46, 47 এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তৃতীয় খণ্ড আমাদের হয়ে গেল, তফসিল হয়ে গেছে। সংবিধান সংশোধন নিয়ে আমি কথা বলবো, সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক পদ নিয়ে কথা বলবো। অর্থাৎ আগামী শনিবারের যে ক্লাসটা হবে, ওই ক্লাসের মাধ্যমে
আমরা সরকারের এই যে আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, কে কাকে শপথ পড়ান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক পদ, তারপরে হচ্ছে আমরা সংবিধান সংশোধন, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো, আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক শুভকামনা রইল।